দর্শক, রাজনৈতিক দলগুলোর ধৈর্যের বাঁধ সম্ভবত সরকারের প্রতি ভেঙে পড়ছে, যার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিএনপি যে মন্তব্য করেছে। তারা প্রশ্ন করেছে এই সরকার কারা। বিএনপি বলছে সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারো নয়, আপনারা কারা? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লন্ডনে একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলছেন খুবই যৌক্তিক। তিনি বলছেন যে সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই, সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে, এটি করার এখতিয়ার কার? সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের, আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে। কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেট কোথায়? কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট, এটা এভাবে বলা যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন সেটি সম্ভবত দেশের মানুষের প্রতিক্রিয়া, এবং অবশ্যই বিএনপির সাংগঠনিক প্রতিক্রিয়া আমরা ধরে নেব। জুলাই আগস্টের ম্যান্ডেটের কথা উল্লেখ করা হয় বর্তমান সরকারের কোনো কোনো উপদেষ্টার মুখ থেকে, আমরা এই ধরনের কথা শুনি, এবং তারা যা ইচ্ছে তাই করে। তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, তারা নতুন করে সংবিধান লিখতে চায়, তারা বিভিন্ন কমিশন নিজেদের মতো করতে চায়, তারা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন আগে করতে চায়। জনগণ এত ম্যান্ডেট তাদেরকে কখন দিয়েছে, কিভাবে দিল? জুলাই আগস্টের ম্যান্ডেট তো এটি যে জনগণ চেয়েছিল আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের পতনের। এর বাইরে হ্যাঁ, জনগণের সবসময় একটি আকাঙ্ক্ষা তো রয়েছেই যে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হোক। রাজনৈতিক ব্যবস্থা বলতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হোক। এখন ছাত্ররা মিলে আবার কয়েকজন উপদেষ্টারা বলছেন বিকল্প রাজনৈতিক ব্যবস্থা। বিকল্প রাজনৈতিক ব্যবস্থা কি? তারা যা বলবে সেটাই হবে? প্রশ্নই ওঠে না, এটি হতে পারে না। এবং জনগণের মতামত প্রতিফলন হয় সংসদে। সেই সংসদে প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যরাই জনগণের প্রতিনিধি হয়ে সেখানে যায়। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ছাত্ররা সামনের সারিতে ছিল, পিছনে জনতা কেন, জনতা সামনের সারিতেও ছিল। তার মানে এই না যে ছাত্ররা সবকিছু করে ফেলেছে আর ছাত্ররা এখন যাই করবে তাই হবে, ছাত্রদের পরামর্শে প্রধান উপদেষ্টা যা শুনবেন তাই হবে, এটি হতে পারে না। শুরু থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোর থেকে একটা দূরত্ব তৈরি করে রেখেছে। কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে চায় না। আমরা শেষে দেখলাম, মানে কয়েকদিন আগে ভারতের সাথে ভয়ঙ্কর একটা টানাপোড়েন শুরু হয়েছে বিধায় রাজনৈতিক দলগুলোকে ডাকা হলো ঐক্যের নামে। এখন তাদের প্রয়োজন, তাদের মতামত প্রয়োজন। এই যখন 15 আগস্টের ছুটি বাতিল করা হয়, সেই জন্য মতামত ডাকা হয়, মতামত নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়। কিন্তু সংবিধান কিভাবে সংস্কার হবে, সংস্কার কমিশনগুলো কিভাবে গঠিত হবে, কাদেরকে নেওয়া হবে, উপদেষ্টা পরিষদে কাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, এইসব বিষয়ে কোনো ধরনের মতামত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নেওয়া হয় না। এবং নির্বাচন প্রলম্বিত করার বিষয়ে আমরা এক ধরনের ইঙ্গিত তো সরকারের পক্ষ থেকে পাচ্ছি। সরকারের নিজেদের, মানে সরকারের যে উপদেষ্টা রয়েছেন তারা নিজেরাই এক এক ধরনের কথাবার্তা বলছেন এক এক সময়। তারা ফিল করতে পারছেন যে তারা এই নির্বাচনটি দ্রুত সময়ের মধ্যে করা প্রয়োজন তাদের জন্য, দেশের জন্য, সমাজের স্বার্থে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে পিছন থেকে টেনে ধরছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের ভিতরে সম্ভবত আরেকটি সরকার রয়েছে, যেটি আওয়ামী লীগের সরকার সময় আমরা বলতাম সরকার আসলে কে চালাচ্ছে? আওয়ামী লীগ নিজে চালাচ্ছে নাকি অন্য কেউ? অন্য কোনো শক্তি বলতে আমরা তো ভারতকেই মেন করতাম। সেটি প্রমাণিত হয়েছে। ভারত 15 বছর ধরে যা বলেছে আওয়ামী লীগ তাই করেছে। এখন এই সরকারের মধ্যে ভারতের বিকল্প আর কে আছে আমরা সহজে অনুমান করতে পারি, এবং সেটাই ঘটছে, সেটাই ঘটার কথা। চলছে ডাবল স্ট্যান্ডার্ডে। যখন সংবিধানের দোহাই দিতে হয়, দোহাই দিয়ে কাজ করতে হয়, তখন তারা সেটি করছে। যখন বিপ্লবী সরকার হিসেবে নিজেদেরকে মানুষের সামনে উপস্থাপনের একটা চেষ্টা থাকে সংবিধানের বাইরে গিয়ে কিছু করার, তখন নিজেদেরকে বলে বিপ্লবী সরকার। এই সরকার জনগণ নিয়ে এসেছে, সংবিধানের আওতায় এই সরকারের সব কিছু গঠন হয়নি, নিজেদের ইচ্ছা মতন। এটা ভালো লক্ষণ নয়, কোনো অবস্থাতেই ভালো লক্ষণ নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো যে কথাটি বলছেন, তিনি বলছেন যে বিপ্লবী সরকার গঠনের বিষয়ে
যদি প্রশ্ন করতে হয় যে আপনারা বিপ্লবী সরকার গঠন করলেন না কেন, যদি বিপ্লবী সরকার মাঝে মধ্যে দাবি করে থাকেন, পরিবর্তন আনতে পারতেন, বিপ্লবী পরিবর্তন আনতে পারতেন। এই সংবিধানের অধীনেই আপনারা শপথ নিয়েছেন, তবে প্রয়োজনীয় যে সমস্যাগুলো সেগুলো তো সংবিধানের আওতায় আনতে হবে। এটা খুবই স্পষ্ট কথা। এবং এই জায়গা থেকে সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি যে মন্তব্যগুলো করে আসছেন চরম আপত্তিকর। সেইগুলোকে সম্ভবত মিন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বর্তমান সরকারকে বিষয়গুলো উপলব্ধি করতে হবে, এখন সামনে হঠকারিতা করার কোনো সুযোগ নেই, একটু স্লিপ করলে একদম শেষ। অবশ্যই আমরাও শুরু থেকে বলে আসছি যে এই সরকার যদি ফেল করে তাহলে বাংলাদেশকে অনেক বড় ধরনের খেসারত দিতে হবে। এটা নতুন করে কিছু বলার নয়, শুরু থেকেই বলে আসছি। কিন্তু সেই অদৃশ্য শক্তির চাপে সরকার যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যেটা মানুষকে ভাবিয়ে তুলছে। এবং সরকারের প্রতি জনসমর্থন কিভাবে দ্রুত গতিতে জ্যামিতিক হারে কমে যাচ্ছে জনসমর্থন, সেটা কি সরকার ভেবে দেখেছে? ভেবে দেখার সময় এসেছে। গায়ের জোরে সবকিছু করা যায় না। যে ভালোবাসা, যেই এক ধরনের বিশ্বাস সরকারের প্রতি ছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই 4 মাসে খুব ঘেটে ঘুটে দেখলে, হিসাব করলে হয়তো কিছু কাজ সরকারের ভালো আছে, কিন্তু আর মানুষের কল্যাণে, মানুষের নিত্য দিনের যে জীবনযাত্রা, সেটাকে স্বাভাবিক করতে সরকার কতটা সফল হয়েছে। বলবেন যে একটা অস্থিরতার পরে, একটা গণঅভ্যুত্থানের পরে এরকম ঘটতেই পারে। হ্যাঁ, ঘটতেই পারে, নানান দিক থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই পারে, সেগুলো সরকারকে সামাল দিতে হবে, দেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্রকারীরা আছে। কিন্তু 4 মাস হয়ে গেছে আমাদের, প্রায় আমাদেরকে মনে রাখতে হবে 4 মাস পড়ছে 8 তারিখে। অতএব এটি বলার কোনো সুযোগ নেই যে এখনো হানিমুন পিরিয়ডে আছে, হানিমুন পিরিয়ড শেষ। এবং এই যে 2 দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক, এটিকে এর আগে ততটা গুরুত্ব দেওয়ার কিছু ছিল না, যেহেতু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 2 রাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে এটি শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক। খুব স্বাভাবিকভাবেই 2 রাষ্ট্রের কাছেই এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ থেকে শুরু করে 2 দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীরা খুব সতর্ক দৃষ্টি রাখছেন এই বৈঠকের দিকে। এবং ভারত যে বৈঠকটিকে খুব বেশ গুরুত্ব দিচ্ছে তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে উঠে এসেছে। আসলে কি হবে বৈঠকে, খানিকটা আলোচনা করব। ভারত কি রণে ভঙ্গ দেবে, মানে রণে ভঙ্গ দেবে কিনা, নাকি তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে, সে বিষয়ে খানিকটা আলোচনা করব ধরে ধরে ছোট ছোট করে। তবে তার আগে জানিয়ে রাখি, যেদিন বিক্রম মিশ্রি বাংলাদেশে সফরে আসছেন তার পরদিনই কিন্তু RSS, ভারতের চরম হিন্দুত্ববাদী যে সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং তাদের যে নির্দেশনা মেনে বিজেপি পরিচালিত হয় সেই সংগঠন, তারা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওর জন্য 10 ডিসেম্বর মানবাধিকার দিবসকে সামনে রেখে তার কর্মসূচি দিয়ে রেখেছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে 2 দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে সাধারণত কি বিষয়গুলো উঠে আসে এবং কি বিষয়গুলো উঠে আসবে এই বৈঠকে আমরা খুব ভালো করেই জানি। পানি সংক্রান্ত সমস্যার বিষয় উঠে আসবে, তিস্তা চুক্তি সম্পর্কে আলোচনা হতেও পারে, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে, 2 দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হবে, কানেক্টিভিটি নিয়ে আলোচনা হবে, ভারত যে ভিসা সীমিত করে রেখেছে বাংলাদেশিদের জন্য, একেবারে নগণ্য সংখ্যক ভিসা দিচ্ছে, সেই বিষয়টা আলোচনা হবে। এবং শেখ হাসিনার বিষয়টাও কি আলোচনা আসবে? আমি যদি ধরে ধরে 2-1 লাইনে আলোচনা করি, শেখ হাসিনার বিষয়টি এই বৈঠকে আলোচিত হবে না, স্পষ্ট করে বলতে গেলে। তার কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো, সেগুলো কোনো কোনোটি ট্রায়ালে উঠছে এবং তার বিচারের রায়ের পরেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে। এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে রাখা হয়েছে। পানি সমস্যা নিয়ে 2 দেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টন চুক্তি বা পানি বন্টনের বিষয় সব বৈঠকে কম বেশি ওঠে, কার্যকর কিছু হয় না। এইখানেও এই বৈঠকে
এই বিষয়ে কোনো ধরনের কোনো অগ্রগতি আসবে না, এটুকু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। সীমান্ত হত্যা নিয়ে প্রতিটি বৈঠকে প্রতিটি সময়ে তো আলোচনা হচ্ছে। ভারত বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছে, অসংখ্যবার বলছে যে সীমান্তে মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে না বিএসএফ। কিন্তু আমরা দেখলাম যে দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, সেই সময়ের মধ্যেও গত 2 দিন আগে বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করেছে। অতএব এই বিষয়টিও প্রতিশ্রুতির পর্যায়ে থাকবে। ভিসা সংক্রান্ত যে জটিলতা দেখা দিয়েছে, বাংলাদেশি পর্যটকদের ক্ষেত্রে একেবারেই প্রায় বন্ধ। গুরুতর যারা রোগী, তারা চিকিৎসার জন্য যারা ভারত যেতে চান, তাদের ক্ষেত্রে হিসেব নিকেশ করে খুবই সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে। এই বিষয়টি শুধু সম্ভবত জটিলতা কাটতে পারে, তার কারণও আছে, সেটি বলছি। এখন কেন ভারত এই বিষয়টি নমনীয়তা পালন করবে, আর এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার যে উত্তেজনা তা খানিকটা হলেও প্রশমিত হবে কেন? এটি বলতে গেলে আমাদেরকে দুই দেশের বাণিজ্যের বিষয় বা প্রসঙ্গটি একটু আনা দরকার। দুই দেশের বাণিজ্য এই মুহূর্তে $16 বিলিয়ন, তার মধ্যে $14 বিলিয়ন পণ্য আসে ভারত থেকে, আর $2 বিলিয়ন পণ্য মাত্র যায় বাংলাদেশ থেকে ভারতে।